আমাদের বর্তমান স্থানীয় সরকার ব্যবস্থা যেটা হওয়ার কথা, বা আপনি যদি বলি আপনি যেটা বলেছেন যে স্থানীয় শাসন ব্যবস্থা, সেটি এই এটি মুমূর্ষ কেন? অর্থাৎ আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপন করছি। ফলে এই 50 বছরের পরে এসেও আমরা কেন ও একটা মুমূর্ষ স্থানীয় সরকার ব্যবস্থা কিংবা স্থানীয় শাসন ব্যবস্থা আমরা পাচ্ছি? সেটি যদি আমাদের একটা কেন্দ্রীয় প্রশ্ন হয়ে থাকে, তাহলে সেটাকে যদি আমি ধরি যে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা, আর সেটা বাকি যে আমার যে সামনের সময়টুকু আছে সেটা দিয়ে আমি আমি কিছু কিছু কয়েকটা জায়গাতে দেখার চেষ্টা করব যে এইটা কেন, এবং আমার মূলত আমার সেক্ষেত্রে আমার নিজস্ব এক ধরনের বোঝাবুঝি জায়গা এটা নিশ্চিতভাবে, মানে এটা এমন না যে এটি একটা ইউনিভার্সাল একটা একটা ব্যাখ্যা, কিন্তু আমি নিজে যেভাবে বুঝে থাকি, অর্থাৎ আমি এই প্রশ্নটাকে যদি মাথায় রাখি, তাহলে তার একটা উত্তর হয়তো আমি দিতে মানে দেওয়ার চেষ্টা করতে পারি আমার মতন বোঝাবুঝি করে। যে প্রথমে যদি আমরা একটা একটা জায়গাতে দেখি যে আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে আমরা সবসময় বিবেচনা করেছি, বা আমাদের যে কমন ডিসকোর্স, অর্থাৎ আমাদের যে যে বয়ান এখন আছে সেই বয়ানের মধ্যে মূলত কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কিত একটা 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 ব্যবস্থা হিসেবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারটা হচ্ছে একটা নক্ষত্র, আর তার একটা উপগ্রহ হিসেবে আমরা একটা স্থানীয় সরকার ব্যবস্থাকে ভাবি। অর্থাৎ আমাদের আমাদের যে স্বাভাবিক এটা নিয়ে যে আলোচনাটা হয়, সেটা আমাদের আমাদের একাডেমিয়াতে কিংবা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে কিংবা আমাদের অন্যান্য আলোচনাতে যেভাবে আমরা আলোচনাটা করি স্থানীয় সরকার নিয়ে, তখন আমরা মানসিকভাবে ধরে নেই যে কেন্দ্রীয় সরকারটাই হচ্ছে প্রধান এবং এটি থাকার কথা এবং এটি থাকবে। আর এর সাথে একটা অ্যাড অন, একটা একটা ছোট অংশ বা একটা কাইন্ড অফ একটা উপগ্রহের মতন একটা স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা আলোচনা করি। তো এই যে অর্থাৎ এই আলোচনার শুরুর মধ্যে যে একটা মানসিক ফ্রেম আছে, সেই ফ্রেমের মধ্যেই কিন্তু আপনি স্থানীয় সরকার ব্যবস্থাকে কিন্তু খানিকটা ইনফেরিয়র হিসেবে উপস্থাপন করছেন ইন রিলেশন টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই যে অর্থাৎ আমাদের মনস্তত্ত্বের মধ্যেই যে একটা এরকম একটা অধস্তনতার সম্পর্ক আছে কেন্দ্রের সাথে তথাকথিত পেরিফেরির বা প্রধানের সঙ্গে তার তার যে তার যে ছোট প্রতিষ্ঠান, তার সেই অধস্তনতাটা মূলত আমাদের কাজকর্মে এবং আমাদের রাজনীতিতে, আমাদের নীতিতে সেটাই বারবার করে প্রতিফলিত হয়ে থাকে। ফলে আমি শুরুতে বলতে চাই যে স্থানীয় সরকার ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? এইটার এটার এটাকে আপনি আপনার পুরো পুরো যে রাজনৈতিক ব্যবস্থা বা যে পলিটি, সেইটার মধ্যে আপনি স্থানীয় সরকারকে কিভাবে গুরুত্ব দিচ্ছেন, সেই জায়গাটা খুব জরুরি। তো সেটার জন্য ধরেন আমরা আমরা যদি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগুলো দেখি, সেক্ষেত্রে আমরা দেখি যে স্থানীয় সরকার ব্যবস্থা মূলত তিনটা মৌলিক মূল্যবোধের উপরে স্থানীয় শাসন, আসলে স্থানীয় সরকার বা স্থানীয় শাসন এটা মূলত দাঁড়িয়ে আছে আসলে স্থানীয় গণতন্ত্র ব্যবস্থার উপরে। অর্থাৎ গণতন্ত্রটা হচ্ছে প্রাইমারি একটা একটা সিস্টেম, সেই সিস্টেমটার একটা স্থানীয় ভার্সন, অর্থাৎ একটা কমিউনিটি ভার্সন, অর্থাৎ একটা সম্প্রদায়ের কাছাকাছি একটা ভার্সন হচ্ছে এটা স্থানীয় সরকার বা শাসন ব্যবস্থা, কিন্তু তার মৌলিক জায়গাটি কিন্তু হচ্ছে স্থানীয় গণতন্ত্র। এবং সেই গণতন্ত্র, এই স্থানীয় গণতন্ত্রটা দাঁড়িয়ে থাকে সাধারণত তিনটা মৌলিক মূল্যবোধের উপরে। একটাকে বলা হয় যে রিপ্রেজেন্টেটিভনেস, অর্থাৎ স্থানীয় সরকার স্থানীয় মানুষের একটা রিপ্রেজেন্টেটিভ, নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে যে স্থানীয় সরকার, সেটি হচ্ছে ওই স্থানীয় মানুষরা তাদের কাজকর্ম, তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে, পরিবর্তন করতে পারে এমন সব সিদ্ধান্তগুলোর জন্য তাদেরকে দায়বদ্ধ করার একটা বন্দোবস্ত। তৃতীয়ত হচ্ছে যে এটি এটি হচ্ছে একটা আপনার পার্টিসিপেশনের জায়গা। মানে এই তিনটা শব্দ, অর্থাৎ অর্থাৎ মানুষের ওই স্থানীয় মানুষের, ওই পাড়ার কিংবা ওই মহল্লার কিংবা ওই গ্রামের মানুষের তার একটা তার অংশগ্রহণের জায়গা। অর্থাৎ সে নির্ধারণ করবে যে আমার এই গ্রামের জন্য বা আমার মহল্লার জন্য বা আমার ইউনিয়নের জন্য, আমার শহরের জন্য আমরা কি চাই, কেমন চাই, কিরকম ভাবে চাই সেটি। এই তিনটা খুব কাছাকাছি মনে হয়, কিন্তু তিনটা খুব স্পষ্ট রকম ভাবে আলাদা। যে এটা অর্থাৎ ওই ওই অংশের মানুষের যে সমস্ত যে ডেমোগ্রাফিক যে কম্পোজিশন আছে, তার একটা রিপ্রেজেন্টেটিভ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে স্থানীয় সরকারে, এবং একই সঙ্গে এটা যারা এটাকে চালাবে, যে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে তাদেরকে দায়বদ্ধ করার বন্দোবস্ত একটা, এবং একই সাথে এটা ওই মানুষের তাদের
তাদের বিষয়ে, তাদের প্রয়োজনীয় নীতি বিষয়ে অংশগ্রহণ করার একটা 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 স্পেস এবং একটা ইনস্টিটিউশন। তাহলে এইটাকে যদি আমরা একটা একটা মৌলিক দেখার বা স্থানীয় সরকার ব্যবস্থাকে, যে কোনো দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে বিবেচনা করার যদি এই তিনটা মূল্যবোধ থেকে যদি আমরা তিনটা ইন্ডিকেটর কিংবা সূচক নির্ধারণ করি, তাহলে আমরা স্থানীয় সরকার ব্যবস্থাটার ওই যে আপনি যে যে উত্তরটি খুঁজছেন যে কোনো কেন মুমূর্ষ, সেই জায়গায় যেতে পারবো। সেই জায়গায় যাওয়ার আগে আরেকটা ছোট্ট ব্যাপার দেখা, যে ওই যে আমি যেটা শুরুতে বলেছি যে স্থানীয় সরকার আর কেন্দ্রীয় সরকারকে আমরা একটা অধস্তনতার জায়গা থেকে দেখি। অর্থাৎ কেন্দ্রীয় সরকার হচ্ছে একটা একটা বড় রাজা নক্ষত্র, আর তার একটা উপগ্রহ কিংবা তার প্রজা হচ্ছে একটা স্থানীয় সরকার। এই জায়গাটা হলো যে এটা সাধারণত মানে মূলত এটা এটা প্রকারান্তরে রাষ্ট্র এবং সমাজের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটার একটা রিফ্লেকশন। তো স্থানীয় সরকার মোটামুটি ভাবে সমাজ সম্প্রদায় তাকে প্রতিনিধিত্ব করে, আর রাষ্ট্র যদি বলি যে এটা আরো আরো বৃহত্তর সেই সেই যে জবরদস্তিমূলক যে প্রতিষ্ঠান তাকে তাকে প্রতিনিধিত্ব করে। ফলে যদি রাষ্ট্র যদি তার সমাজকে গুরুত্ব দেয়, অর্থাৎ মানুষকে, নাগরিকদেরকে গুরুত্ব দেয়, তাহলে সেই দেশে বা সেই সমাজে স্থানীয় সরকার ব্যবস্থাটিও, বন্দোবস্তটিও যথেষ্ট রকমের গুরুত্বপূর্ণ থাকার কথা। কিন্তু এটা যেটা আমরা দেখি, আমাদের যে বন্দোবস্তটি আছে সেটার মধ্যে যেটাকে আমরা সহজ করে বলি, একটা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল এজেন্ট। অর্থাৎ এটা হচ্ছে মালিক বা মূল মূল প্রতিষ্ঠানটি হচ্ছে রাষ্ট্র, আর তার এজেন্ট, তার প্রতিনিধি অর্থাৎ কেন্দ্রেরই একটা ছোট প্রতিনিধি হিসেবে কাজ করবে হচ্ছে স্থানীয় সরকার। ফলে এই যে আমার আমার যে ধারণাগতভাবে যে আমি স্থানীয় সরকারকে যেভাবে দেখছি, সেই দেখাটারই কিন্তু প্রতিফলন হয়েছে আমাদের বিবিধ কাজে, ইনক্লুডিং আমাদের সংবিধান। সংবিধানে আপনি জানেন যে আমাদের 59 এবং 60 এটা বলা আছে, কিন্তু যা বলা আছে তা তেমন কিছু স্পষ্ট করে বলা নেই। মানে যা বলা আছে তার বিবিধ রকমের ইন্টারপ্রিটেশন হওয়া সম্ভব, কিন্তু যা যতটুকু বলা আছে সেটুকু করা হচ্ছে না। সেই প্রশ্নটাও জরুরি। সেটা যদি দেখি যে এখন বলা আছে যে আমাদের দেশের প্রশাসনিক প্রতিটি পর্যায়ে আমাদের একটা নির্বাচিত স্থানীয় সরকার বন্দোবস্ত ব্যবস্থা থাকতে হবে। এখন তাহলে তাহলে প্রশ্ন হচ্ছে প্রশাসনিক ইউনিট কোনটা? তাহলে প্রশাসনিক ইউনিট কি একটা আমাকে বিভাগ কি একটা প্রশাসনিক ইউনিট? জেলা কি একটা প্রশাসনিক ইউনিট? উপজেলা বা ইউনিয়ন পরিষদ কি একটা প্রশাসনিক ইউনিট? এখন কোনটা প্রশাসনিক ইউনিট হবে? মানে একটা আমাদের দেশটা বিভাগ, জেলা, ইউনিয়নে বিভক্ত, এটা একটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার আছে সেটার একটা বন্দোবস্ত এটা। আবার জিওগ্রাফিটাকে আবার অঞ্চল, কেন্দ্র এভাবে ভাগ করা একটা বন্দোবস্ত। কিন্তু আদতে কি এটা কি একটা প্রশাসনিক ইউনিট? সেটিও, এটি আসলে আইন দ্বারা নির্ধারণ হওয়ার কথা। তো সেই আইন 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 আমরা আমরা সংবিধান আছে, আমরা সেই সংবিধানের আলোকে সেরকম কোনো স্পষ্ট করে আইন করতে পারিনি যেটা দিয়ে আমরা ডিফাইন করে দিব যে ঠিক আছে এইটি হচ্ছে ইউনিয়ন একটি 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 নির্দিষ্ট প্রশাসনিক ইউনিট কিংবা উপজেলা একটা প্রশাসনিক ইউনিট। সেটা আমরা আমরা আইন করে নির্ধারণ করে দেইনি। ফলে আমরা কখনো কখনো আমরা দেখেছি যে 50 বছরে বিভিন্ন সরকার বিভিন্ন সময় কখনো ইউনিয়ন ইউনিয়ন পরিষদটা মোটামুটি অক্ষতই থেকেছে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের পরিবর্তন দেখেছি। তো এই পরিবর্তনগুলো প্রমাণ করে যে আসলে আমাদের ওই যে আমাদের ইমান ইমান অর্থাৎ স্থানীয় সরকার কিংবা সমাজ সাথে কেন্দ্রের যে সম্পর্ক, সেই সম্পর্কে আমাদের যে একটা উঁচু নিচু ধারণা, আমাদের যে একটা অধস্তন এর ধারণা, সেই ধারণাটাই বরাবর কার্যকর থাকছে, ওই জায়গা থেকে সরছি না। ফলে আমরা আইনটা তৈরি করার ব্যাপারেও যথেষ্ট রকমের উদ্যোগ নেইনি। তো যাই হোক, আমরা এই স্থানীয় সরকার ব্যবস্থা মানে এরকম একটা তাত্ত্বিক জায়গা থেকে যদি আমরা দেখি যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, এটা আপনারা জানেন যে একটা বিস্তৃত ইতিহাস আছে, এটা দীর্ঘদিনের, মানে ইতিহাসটা শুরু যদি ইংরেজ আমল থেকে শুরু করি সেটা ঠিক হবে না। এটা আরো অনেক আমাদের যে ওই যে সমাজের, আমরা বললাম যে সমাজের প্রতিনিধি অর্থাৎ পঞ্চায়েত বা 5 জন মানুষের বৈঠক কিংবা একটা ছোট ছোট সালিশ, মানে একটা 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 কালেকটিভ একটা এফোর্ট, যে আমরা কিভাবে স্থানীয় পর্যায়ের সমস্যাগুলোকে সমাধান করব, স্থানীয় বিচার আচার করব, সেই জায়গাটা থেকে শুরু। তো সেই জায়গাতে প্রথম একটা ধাক্কা দিয়েছিল যে আমাদের চৌকিদারি অ্যাক্ট, যেটা 1856 সালে, বা বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট, যেটা 1871-এ যে চৌকিদারি অ্যাক্ট, অর্থাৎ এখানে কেন্দ্রীয় সরকার, রাষ্ট্র সরাসরি ভাবে গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে এই চৌকিদারি বন্দোবস্তর মধ্য দিয়ে। ফলে এবং তারপরে আমরা দেখেছি যে ওই বোর্ড গঠন এবং তারপরে কাউন্সিল গঠন, তারপরে আমরা বেসিক ডেমোক্রেসি, এবং তারপরে আবার আমরা ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন কাউন্সিলের পর্যায়ে, এটা যদি আমরা ইউনিয়ন পরিষদের কথা বলি, আমাদের মিউনিসিপ্যালিটি অনেক অনেক পুরনো, সেটাও বলা যেতে পারে। এটাও 1883 আর্লি, তার আগেও বেঙ্গলে আরো দুটো মিউনিসিপ্যালিটি আছে। তো সব মিলিয়ে
এই এই ইতিহাসের মিউনিসিপ্যালিটি অর্থাৎ শহর এবং গ্রামে দুই জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থার একটা লম্বা ইতিহাস আছে। তো সেই ইতিহাসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না, আমি মূল প্রশ্নে ফিরে শেষ করতে চাই হয়তো, যে স্থানীয় সরকার ব্যবস্থাটা বাংলাদেশের এই পর্যায়ে এসছে কেন? এখন স্থানীয় সরকার বলতে আমরা ঠিক কোন জায়গাটাকে বুঝবো? আমার কাছে মনে হয় যে অবশ্যই আমাদের যে এত এত রকমের স্তর আছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, আমাদের উপজেলা পরিষদ, আমাদের জেলা পরিষদ, ওদিকে পৌরসভা, ওদিকে সিটি কর্পোরেশন, এই আমি স্পষ্ট করে বলতে চাই যে আসলে এই সমস্ত এতগুলো নামের কোনো দরকার নেই, বিবিধ রকমের নামের কোনো দরকার নেই। স্থানীয় সরকার যদি হয় যে স্থানীয় মানুষের ওই যে তিনটা মূল্যবোধের কথা, যে তার রিপ্রেজেন্টেটিভ, তাকে অ্যাকাউন্টেবল করা এবং সেখানে পার্টিসিপেট করতে পারার সুযোগ, এই তিনটাকে যদি আমরা ধরি তাহলে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আপনি যে কোনো একটা নামই দিতে পারেন। এটা নাগরিক পরিষদ হতে পারে বা স্থানীয় পরিষদ হতে পারে, পরেবার সেটা, এবং সেটার জন্য আপনি যদি একটা নির্দিষ্ট জনসংখ্যা ইউনিট করেন, যে ধরা যাক আমি 1000 মানুষ, এই 1000 মানুষের জন্য একটা ইউনিট, সেটা সেটা গ্রামের মানুষের জন্যই হোক, তার জন্য ইউনিয়ন নাম বলার দরকার নেই, কিংবা এটা শহরের মানুষ বলে তার পৌরসভা বলার দরকার নেই। অর্থাৎ যত রকমের সারা দেশে যতগুলা ইউনিট আপনি ভাগ করতে পারেন তার একটাই নাম থাকা সম্ভব, এবং তার কার্যাবলীর ক্ষেত্রেও মোটামুটি একই রকম রাখা সম্ভব। আসলে তো কার্যাবলী একই আছে। এখন নগরে আর শহরের মধ্যে হয়তো হয়তো তার তার কিছু সম্পদের কিছু হেরফের হতে পারে, কিন্তু তার দায়িত্বের তো তেমন কোনো হেরফের নেই। মশা শহরেও কামড়াচ্ছে, শহর গ্রামেও কামড়াচ্ছে, তাহলে ইউনিয়ন পরিষদের মশা মারার দায়িত্ব নেই কিন্তু পৌরসভার মশা মারার দায়িত্ব থাকবে, ব্যাপারটা তো এরকম হওয়ার কোনো প্রয়োজন নেই, এটার কোনো অর্থও নেই। ফলে সকল সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আপনি একটা কমন আইডেন্টিটি দিয়ে ফর্ম করতে পারেন, এবং সেই ফর্ম করলে তখন আপনার মধ্যে এই যে বিভিন্ন স্তরের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে সমন্বয়ের সমস্যা, সেই সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই হয়তো আমরা দূর করতে পারি। অর্থাৎ এই জায়গাটাতে আমাদের একটা সংস্কারের ব্যাপার আছে, রাষ্ট্রীয় যে ধারণা সেই জায়গাতে একটা মৌলিক সংস্কারের একটা ব্যাপার আছে। আমি জাস্ট আর দুটো ছোট্ট করে, যে একটা হচ্ছে যে স্থানীয় সরকারের আলোচনাটা কোনোভাবে করা সম্ভব না, বা এটার ভালো মন্দ বা এটাকে মূল্যায়নের জায়গাটাতে কোনোভাবে যাওয়া সম্ভব না যদি কিনা আপনি এটার সঙ্গে বিকেন্দ্রীকরণের যুক্ত করেন। মানে পুরো আইডিয়াটাই, স্থানীয় সরকারের মূল মূল ধারণাটাই তো হচ্ছে যে কেন্দ্রীয় সরকার একা একা সবকিছু করতে পারে না, বুঝতে পারে না, এবং তার কাছে সবকিছু নাই। ফলে তার দায়িত্বগুলো যাদের জন্য কাজটা করা তাদের কাছে ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়া অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে যে আপনার রাষ্ট্রের বা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ সমাজের প্রতি, নাগরিকের প্রতি, কিংবা স্থানীয় প্রতিষ্ঠানের প্রতি নিয়ন্ত্রণটা কম করা, অর্থাৎ কন্ট্রোলটাকে কম করা। কন্ট্রোলের সঙ্গে আসে কোর্শন, জবরদস্তি, সেটাকে কম করার বন্দোবস্ত করা। তো সেই এই কন্ট্রোল অ্যান্ড কোর্শন, সেটা 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 কমবে যদি কিনা আমরা এই রাষ্ট্রীয় কাজকর্মের একটা বড় অংশ বিকেন্দ্রীকরণ করি, অর্থাৎ আমরা ওদের কাছে, স্থানীয় সরকার ব্যবস্থার কাছে ছেড়ে দিই। তো আমরা স্থানীয় সরকার প্রতিষ্ঠান করেছি কিন্তু তাদের কাছে কোনো দায়িত্ব ছাড়িনি, তাদের কাছে, অর্থাৎ যে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ তার 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 আমার যেগুলো, ধরা যাক আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই, যে ধরা যাক আপনার একটা এক্সরে মেশিন কিনতে হবে একটা উপজেলা পরিষদের হাসপাতালের কাছে, একটা উপজেলা পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে। এখন এই স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটা কেনার ডিসিশনটা কে নিবে? এটা কি ডিজিএইচএস বা আমাদের স্বাস্থ্য পরিচালকের দপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় নেবে, নাকি ওই উপজেলা হাসপাতাল নেবে? এই উপজেলা হাসপাতাল যখন সিদ্ধান্তটা নেয় না, ওই উপজেলা হাসপাতালের সংশ্লিষ্ট নাগরিকরা যখন সিদ্ধান্তটা নেয় না, ওই উপজেলা পরিষদ যখন সিদ্ধান্তটা নেয় না, তখন আমরা খবরের কাগজে দেখি যে হাসপাতালের বারান্দায় একটা মেশিন 10 বছর 12 বছর ধরে পড়ে আছে, কারণ সিদ্ধান্তটা তারা নেননি। সিদ্ধান্তটা নিয়েছে হচ্ছে ডিজিএইচএস, অর্থাৎ ওই তার ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস কিংবা হেলথ মিনিস্ট্রি, তাদের কাছ থেকে সিদ্ধান্তটা এসছে। অর্থাৎ ওইখানে আদতে ওই মেশিনটি দরকার কিনা, ওইখানে ওই মেশিনটি চালানোর কোনো লোক আছে কিনা, কিংবা আসলে ওই একটা মেশিনেই হবে কিনা, আরো মেশিন লাগবে কিনা, এই সকল কোনো বিবেচনাতেই ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং উপজেলা পরিষদের, অর্থাৎ ওইখানকার নাগরিকদের কোনো প্রতিনিধিত্ব নেই। ফলে তাদেরকে দায়বদ্ধ করা যাচ্ছে না, এবং এখানে কোনো জনগণের অংশগ্রহণও নেই। ফলে একটা ব্যাপক পরিমাণ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ অপচয় হওয়ার সুযোগ হচ্ছে। এটা জাস্ট একটা উদাহরণ আমরা দিলাম। তো এই জন্য আমরা বলছি যে এই বিকেন্দ্রীকরণ, যে ওই এক্সরে মেশিনটি কেনার দায়িত্ব যদি, তার তার কর্তৃত্ব যদি আমরা ওই পর্যায়ে না দিই, তাহলে আসলে এটি সম্ভব না। আমাদের দেশে স্থানীয় সরকার সংক্রান্ত আলোচনায় তার একটা কুযুক্তি প্রয়োগ করা হয়, যে যখন সরকার টাকা দিবে, যেহেতু সরকার টাকা দিচ্ছে তাহলে সরকার তো নিয়ন্ত্রণ করবে, সরকার টাকা দিলেই সরকার নিয়ন্ত্রণ করবে, এটা এটা কোনো কথা হতে পারে না, এটা হয় না কখনো, এটা এটা রাষ্ট্রের কাজ না।
ধরেন আমার একটা জেলা হাসপাতাল আছে, সেখানে তো সরকার টাকা দিচ্ছে, তাহলে কি সরকার বলে দিবে যে ওইখানে ডাক্তার কাকে কি কোন ওষুধ দিবে, সেটা কি ওই সরকার বলে দিবে, নাকি ওই ডাক্তার ঠিক করবে যে আসলে কাকে কি কোন ওষুধ দিতে হবে? অর্থাৎ টাকা দিলেই সেটাকে যে নিয়ন্ত্রণ করতে হবে তাই না, কারণ টাকা তো সরকার কোথা থেকে জেনারেট করছে? সরকারটা কে? সরকার তো আমিও সরকার, আমার আপনিও সরকার, অর্থাৎ নাগরিকরাই তো সরকার। তাহলে নাগরিকদের টাকা নিয়ে সরকার গঠিত হচ্ছে, সে তার তার তহবিল তৈরি করছে, সেই টাকাই সে স্থানীয় সরকারকে দেবে। তাতে এখানে মানে তার টাকাটা দিতে হবে বলেই তাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই যে এটা একটা মানে একটা খুব বাজে রকমের কুযুক্তি, যেটি প্রয়োগ করে আসলে এই যে অধস্তনতার এই যে নিয়ন্ত্রণ এবং জবরদস্তির যে সম্পর্কটা আছে, সেই সম্পর্কটাকে আসলে আমরা প্রকারণ করে জারি রাখি যে না, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কি করবে, ওর তো টাকা নেই। আর ওর টাকা নেই, দ্যাটস নান, মানে সেটা তো ওর টাকা থাকবে না। পৃথিবীর কোন স্থানীয় সরকার ব্যবস্থা মানে উইথ ভেরি ফিউ এক্সেপশন কেউ কখনোই তার যত টাকা লাগে তত টাকা আয় করতে পারে না। এটা রাষ্ট্রই টাকা দিবে, কেন্দ্রীয় সরকারই টাকা দিবে, এটাই বন্দোবস্ত। কারণ কেন্দ্রীয় সরকার তো আকাশ থেকে আসেনি, এটাও তো আমরা, এটাও তো নাগরিকরাই, এটাও তো ওই স্থানীয় সরকারের নাগরিক যারা আছে তারাও তো এই কেন্দ্রীয় সরকারকে টাকা দিচ্ছে। ফলে টাকা বা অর্থের যোগান অবশ্যই কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, এবং উইদাউট মানে আমরা এটার সাথে তাকে নিয়ন্ত্রণ কিংবা জবরদস্তির সম্পর্কটাকে যুক্ত করা ছাড়াই। শেষ কথা হয়তো বা আমি জানি না কতক্ষণ কি সব আমরা বলছি। তো স্থানীয় সরকারের সাথে যেটা যেটা ধরেন আমাদের স্থানীয় সরকার, আমাদের এখনকার স্থানীয় সরকার বন্দোবস্ত জায়গাতে যদি আপনি দেখেন যে আমাদের এখন স্থানীয় সরকার ব্যবস্থা চলছে, স্থানীয় সরকার ব্যবস্থা আইন 2009, এটার বিভিন্ন রকমের আইন, একটা পৌরসভার জন্য আইন, একটা 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 জেলা পরিষদের জন্য আইন, একটা ইউনিয়ন পরিষদের জন্য, উপজেলা পরিষদের জন্য আইন। অর্থাৎ প্রত্যেক ওই একই 2009 উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এরকম প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে আইন, বাট মোটামুটি একটা আইনের মধ্যে একটা রকমের সামঞ্জস্য তৈরি করা হয়েছে সেই জায়গায়। তো এই আইনটা হয়েছে, তো তাতে অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেগুলোতে আমি আর না যাই। কিন্তু এই আইনের পর এটা গুরুত্বপূর্ণ আইন, অর্থাৎ আগের অবস্থা থেকে বর্তমান অবস্থায়, পার্টিকুলারলি যদি আমি ইউনিয়ন পরিষদের কথা বলি, সেই জায়গাতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, মানে উন্নতির কথাই আমি বলবো। কিন্তু উপজেলা পরিষদের খানিকটা অবনয়ন হয়েছে। জেলা পরিষদ কোনো কিছু এখনো পর্যন্ত তেমন কার্যকর কিছু না। পৌরসভার ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, বা মিউনিসিপ্যাল মানে সিটি কর্পোরেশন, সেখানেও তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এই 2009 আইন আনেনি। তবে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 2009 আইনের একটা উল্লেখযোগ্য অবদান আছে। বিশেষ করে আমরা যদি ওয়ার্ড সভা বলে যেটা ব্যবস্থা আছে, কিংবা আমাদের উন্মুক্ত বাজেটের যে ব্যবস্থা আছে, সেগুলো অবশ্যই বর্তমান ব্যবস্থার সাপেক্ষে খানিকটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু এই সমস্যাটা, অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থার মূল যে জায়গাটা, সে তার রিপ্রেজেন্টেটিভ, সেই জায়গাটাতে একটা ভয়ঙ্কর রকমের পরিবর্তন হচ্ছে আমাদের এই যখন স্থানীয় সরকার নির্বাচনে আমরা দলীয় ও প্রতীকে প্রার্থীর নির্বাচন করার বন্দোবস্ত করেছি। যদিও এটা স্থানীয় সরকার ব্যবস্থার সাথে যুক্ত না, অর্থাৎ এটা নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত, কিন্তু এই পার্টিকুলারলি এই পদক্ষেপটা গ্রহণ করার ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় মানুষের প্রতিনিধিত্ব করার জন্য দলের বাইরেও যে সকল সাধারণ মানুষ ছিল, যারা স্থানীয়ভাবে অবদান রাখেন, স্থানীয় পর্যায়ে কাজ করেন, বা স্থানীয় মানুষের কাছাকাছি যেতে পারেন, সেই মানুষগুলো স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের প্রবেশের যে পথ, সেটি সম্পূর্ণ রকম রুদ্ধ হয়ে গেছে। ফলে এই 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 যে রাজনীতি, মানে লোকাল, কেন্দ্রীয় রাজনীতি স্থানীয় সমাজটাকে, স্থানীয় উন্নয়নটাকে, স্থানীয় গণতন্ত্রটাকে ধ্বংসের মধ্যে নিয়ে গেছে। ফলে আজকে পোলারাইজেশন, অর্থাৎ রাজনৈতিক যে মেরুকরণ, সেটা একদম গ্রাসরুটে, একদম ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাতে আপনার দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা। অর্থাৎ এখন আর দলের বাইরে থেকে কাউকে কেউ আর এইটার মধ্যে আসলে আসতে পারবে না, এবং আপনাকে অবশ্যই দলের মধ্যে থাকতে হবে। ফলে যারা 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 স্থানীয় পর্যায়ে নির্বাচন করছেন, তারা দেখবেন যে দলের মনোনয়ন পেলেই নির্বাচিত হয়ে যাচ্ছেন, অর্থাৎ দলের মনোনয়ন পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন। স্থানীয় মানুষের ভোট পাওয়া, তাদের তাদের মনোযোগ পাওয়া, তাদের কাছাকাছি যাওয়া, এই ব্যাপারটি তাদের কাছে আর কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। ফলে একদিকে যেমন আমাদের রাজনৈতিক মেরুকরণ, অর্থাৎ রাজনৈতিক বিভাজনটা বেড়েছে, আর একদিকে স্থানীয় পর্যায়ের যে উন্নয়ন এবং তাদের যে অংশগ্রহণের সম্ভাবনা এবং সুযোগ, সেটা এই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তো ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানটিকে আমরা বাঁচাতে পারলাম না, প্রতিষ্ঠানটিকে আমরা কার্যকর করতে পারলাম না, কারণ ওই যে তিনটে মূল্যবোধের জায়গাতে আমরা এখানে গুরুত্ব দেইনি, মানে ওভার ইয়ার্স, ওভার লাইক
আর একটা হচ্ছে যে আমাদের যে কেন্দ্রীয় রাজনীতি আছে, সেই রাজনীতিটাকে আমরা এমন ভাবে কদাকার ভাবে আমরা স্থানীয় পর্যায়ে নিয়ে গেলাম, যাতে ওই স্থানীয় পর্যায়ের মানুষের সমস্যা, তাদের অংশগ্রহণ, তাদের তাদের প্রতিনিধিত্ব, তাদের জায়গাটি তৈরি করার সম্ভাবনাকেও আমরা সংকুচিত করলাম। ফলে এই এই দ্বিমুখী আক্রমণে আমাদের স্থানীয় সরকার বন্দোবস্তটা আসলে এই যে এটা 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 মুমূর্ষুই থেকে গেছে এখনো পর্যন্ত, দুঃখজনক ভাবে হলো। আমার থামা উচিত, অনেকক্ষণ সময় নিয়েছে। জি, মনোযোগের জন্য ধন্যবাদ। মূল্যবোধের প্রশ্নে হচ্ছে গণতন্ত্র, তারপর গণ অংশগ্রহণ এবং জবাবদিহিতার যে প্রসঙ্গগুলো এসেছে, যেগুলো স্থানীয় সরকারকে ফাংশন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেসিক, সেই জায়গাগুলো কোন অবস্থায় আছে এটা বাংলাদেশের বাস্তবতায় প্রতিটি মানুষই এ সম্পর্কে অবহিত। আমি স্যার একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে স্যার আপনি যেটা বললেন যে 2009 সালে ইউপি আইনের ভালো কিছু ফিচার যুক্ত হয়েছে, এর মধ্যে উন্মুক্ত বাজেট আলোচনা, তারপরে এবং যতখানি জানি স্যার 13টা 17টা এরকম করে কমিটি তৈরি করা হয়েছে, এই মানে তৈরির বিধান জারি করা হয়েছে। বাট এগুলো কি আসলে ফাংশনেবল কিনা? হ্যাঁ, এগুলো কি মানে একজন ইউপি সদস্য বা চেয়ারম্যান ওনারা কি আসলে 13টা কমিটির কোনটা কি নিয়ে কাজ করে এই ব্যাপারেই আসলে ওনারা অবহিত কিনা, এবং আপনি কোনো এরকম মডেল দেখাতে পারবেন কিনা যেটা আসলে সম্ভব হচ্ছে 13টা কমিটি ফাংশন করতেছে? আমার জানা মতো এটা হচ্ছে না। এবং একই সাথে এই যে স্যার যেটা বললেন যে আমাদের কাঠামো দেওয়া হয়েছে বাট ক্ষমতা দেওয়া হয়নি, সেই ক্ষমতা মানে আর্থিক ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কোনো ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। এবং এটা আমরা স্যার একই ব্যাপার আমরা মানে সেই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি, যেটা স্যার আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো কিন্তু অসাধারণ আমাদের এখানে। আমাদের রেফারেল সিস্টেম, সেই রুট লেভেল থেকে মানে একেবারে টার্সিয়ারি লেভেল পর্যন্ত যে ব্যবস্থাটা রয়ে গেছে, ফাংশন না করলে স্যার এবং ফাংশন করার সক্ষমতাটা তৈরি করতে না দিলে স্যার আসলে তো মানে দেয়ার ইজ নো ইউজ। আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা, গণতন্ত্র, প্রতিনিধিত্ব ও জবাবদিহিতা। আমি রাষ্ট্রচিন্তা কর্তৃপক্ষকে আমাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করে কথা শুরু করছি। আমার কথাগুলো আমি একটু সংক্ষেপে এভাবে যদি বিভাজন করি: স্থানীয় সরকার ব্যবস্থা, এরপর গণতন্ত্র, এরপর প্রতিনিধিত্বের দুটো দিক আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, প্রতিনিধিত্বের ক্লাস ক্যারেক্টার এবং এরপরে ইলেক্টেড রিপ্রেজেন্টেশন। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে জবাবদিহিতা, এবং জবাবদিহিতার ক্ষেত্রে আপনারা জানেন যে দুটো বিষয় এখানে প্রাসঙ্গিক, সেটি হচ্ছে কাঠামোগত এবং রাজনৈতিক। এরপরে আমরা উপসংহারে কিছু কথা বলার চেষ্টা করবো। প্রথমেই আমরা জেনে নেই যে স্থানীয় সরকার ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। আসলে স্থানীয় সরকার ব্যবস্থা স্থানীয় স্বায়ত্ত শাসন, স্থানীয় প্রশাসন ইত্যাদি বলা হয়। অক্সফোর্ড ডিকশনারিতে এরকম করে লেখা আছে যে a governing institution which has authority over a subnational territorially defined area। আমার মনে হয় বিষয়টি নিয়ে তাত্ত্বিক আলোচনার কোনো প্রয়োজন নেই। এখন আমরা এটাকে রিলেট করার চেষ্টা করেছি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সাথে এই কারণে যে আমাদের সামগ্রিক যে গভর্নেন্স, স্টেট গভর্নেন্স ডিরাইভড ফ্রম ডেমোক্রেসি, এবং ঠিক একই কথা যে লোকাল গভর্নমেন্টের যে অ্যাডমিনিস্ট্রেশন, ইট ডিরাইভস ফ্রম ডেমোক্রেসি, অথরিটি স্প্রিংস ফ্রম ডেমোক্রেসি। এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে পরে স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝতে পারবো। আসলে এটা হচ্ছে পার্টনারশিপ of democratic institutions, partnership of democratic institutions in many phases। যেমন ধরেন মানে যেটা মানে ইতিমধ্যে বলা হয়েছে যে at district level, উপজেলা লেভেল এবং ইউনিয়ন কাউন্সিল লেভেল। এই ইউনিয়ন কাউন্সিল লেভেলে অর্থাৎ একেবারে গ্রাসরুট পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যদি গণতন্ত্র না থাকার বলে, সাথে গণতন্ত্র তো ঘোষিত হবে না। গণতন্ত্র তো কোনো একটা এমন একটা জিনিস নয় যে আকাশ থেকে আসবে আরোপিত হবে, সেটি বরং তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে
এটা প্রকাশিত হবে। আমরা জানি যে এটা হচ্ছে একটা ইলেকট্রাল পলিটিক্স, এবং যেটা যথার্থভাবে উপস্থাপক অধ্যাপক একটু আগে আলাপ করলেন যে আসলে এটি হেভিলি শেপড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। স্থানীয় সরকার, সে ইউনিয়ন কাউন্সিল হোক, উপজেলা হোক, আর জেলা কাউন্সিল হোক, বিশেষ করে এই সময়টা আমরা এই সময় অতিক্রম করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ক্ষমতাসীন সরকার এটাকে একেবারেই হাতের মুঠোয় নিয়ে ফেলেছে এবং এর উপরে অসম্ভব ধরনের নিয়ন্ত্রণ আরোপ করেছে। এবং এখানে আমরা স্থানীয় পর্যায়ে আমরা দেখি যে ডমিনেটেড বাই পলিটিক্যাল পার্টি। একটু আগে মানে আলোচনায় এসেছে যে ডমিনেটেড বাই পলিটিক্যাল পার্টি। এর আগে বাংলাদেশের হাজারো বছর ধরে যে গণতন্ত্রের কথা, যে প্রতিনিধিত্বের কথা, যে স্থানীয় সরকারের কথা আমরা জানি, সেটির মধ্যে কিন্তু দলীয় ছিল না। দলীয় একটা প্রভাব ছিল, কিন্তু একটা সমান সীমা, একটা প্রাতিষ্ঠানিক একটি সম্মানজনক একটা দূরত্ব ছিল। কিন্তু এখন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এটা একটা স্থানীয় পলিটিক্যাল পার্টিগুলো এটা ওই লোকাল সেন্ট্রাল পলিটিক্যাল পার্টির একটা মার্কেট প্লেসে পরিণত হয়েছে। এটি একটা মার্কেট প্লেসে পরিণত হয়েছে। এনিহাউ, আমরা মানে এই বিষয়টা আর আলোচনা না করি। আমরা বুঝি যে বাংলাদেশের যে কোনো এই যে গ্রামীণ পলিটিক্স বা আমাদের লোকাল লেভেল ইনস্টিটিউশনকে আলাপ করতে গেলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে সেই পুরনো আমলের কথা। ব্রিটিশ আমলে অবশ্য একটা ডব্লিউ হান্টারের যে অ্যানালস অফ রুরাল বেঙ্গল 1897-এ যে ডব্লিউ হান্টার যে অ্যানালাইসিসটি করেছিলেন, সেটাই কিন্তু আমাদের গ্রামীণ সমাজ কাঠামো বা স্থানীয় সমাজ কাঠামোর ক্ষেত্রে বড় ধরনের একটা প্রভাব বিস্তার করেছে। এরপরে বাংলাদেশ আমলে এটা খুব আনন্দের কথা যে এই যে বিএলএস পলিটিক্স বা লোকাল লেভেল পলিটিক্স নিয়ে আরুল্লাহ চৌধুরী স্টাডি অন সোশ্যাল স্ট্রাটিফিকেশন এইভাবে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। এবং খুব একটা প্রাথমিক এটা খুব তাৎক্ষণিক তাৎপর্যের বিষয় যে একই বিষয়ে 2012 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার তত্ত্বাবধানে আরেকটি গবেষণা কর্ম সম্পাদিত হয়, যেখানে পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্ব বা স্থানীয় প্রশাসনের বিষয়টি উপলব্ধি করার একটা চিন্তা থেকে এটা করা হয়েছে। তো আমরা লক্ষ্য করেছি যে গতানুগতিক নেতৃত্ব থেকে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ হয়েছে। গতানুগতিক নেতৃত্ব থেকে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ হয়েছে। রাজনৈতিক নেতৃত্ব এখন যে মানে ফিউডাল লর্ডস বা গ্রামীণ জমিদার বা তাদের এই যেটাকে আমরা ফিউডালিজম বলি, সামন্তবাদের উপর নির্মাণে, বরং একটা রাজনৈতিক নেতৃত্বের কাছে গ্রামীণ নেতৃত্ব চলে আসছে। এর কারণগুলো হতে পারে এটা নতুন প্রজন্মের মানে সৃষ্টি হয়েছে, শিক্ষা বিস্তার হয়েছে, এনজিও গুলো কাজ করছে, অকৃষি কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, নিউ কালচার ডেভেলপ করেছে, ক্ষয়িষ্ণু ধর্মীয় নেতৃত্ব আস্তে 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 ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে এবং সমাজের আধুনিকায়ন হয়েছে, নগরায়ন হয়েছে, মাল্টি ডাইমেনশনাল লিডারশিপ সমাজে, মানে একক নেতৃত্বের পরিবর্তে উকিল, মুক্তার, ডাক্তার, প্রকৌশলী, ছোট ব্যবসায়ী, নানা ধরনের এই যে মানে বিষয়টা এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র। এই যে সর্বশেষ পরিবর্তনের কথা যেটা আমরা বলছি, যেটাকে আমরা এটাকে নাম দিতে পারি পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। আমি এই ক্ষমতার রাজনীতির যা হয়েছে সেটা হচ্ছে অস্বাভাবিক একদলীয় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ ও দুর্নীতি। অস্বাভাবিক যা হচ্ছে তা হচ্ছে একদলীয় নিয়ন্ত্রণ ও দুর্নীতি। প্রায় প্রতিদিনই গ্রামে চুরি, আত্মসাৎ ও অপব্যবহারের খবর সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে। করোনা কালের মতো কঠিন সময় অপরাধের ব্যাপকতা একটু হ্রাস পায়নি।
আহ বরং আমরা মানে যে সেই যে ক্যারেক্টার এখন যে আমরা মানে গ্রামীণ সমাজ কাঠামোকে বা স্থানীয় সরকারকে এইভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি যে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন। এই প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন এখন একটা নতুন ধারণা, নতুন অবয়ব, নতুন নেচার এবং ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করেছে। আগে আগে যেখানে পোষক পোষ্য সম্পর্ক ছিল ভূমি নির্ভর বা গোষ্ঠী নির্ভর, তাই এখন রাজনীতি নির্ভর হয়েছে। ধরন পাল্টেছে, মূল বৈশিষ্ট্য ঠিক রেখে। হঠাৎ করেই যা হয়েছে এমনটি হয়েছে তা নয়, যেসব কারণে গতানুগতিক নেতৃত্ব রাষ্ট্রমান হয়েছে, অর্থাৎ শিক্ষা, এনজিও, অকৃষি, পেশা ইত্যাদি ইত্যাদি। পুরনো প্রভুর মধ্যে নতুন প্রভুর উপস্থিতি হয়েছে, রাজনৈতিক প্রভুত্ব এখন একটা রাজনৈতিক প্রভুত্বের আকারে আবির্ভূত হয়েছে আমাদের সামনে। এবং এরূপ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক অসম, শোষণমূলক ও কর্তৃত্ব করা। অসম, তিনটি শব্দ ব্যবহার করছি আমরা, অসম, শোষণমূলক ও কর্তৃত্ব করা। তো এই যে গণতন্ত্র, এটি সবাই আমরা জানি যে প্রতিনিধিত্বমূলক। তো আগে আগে রাজা বাদশার রাজত্ব ছিল। যতই পৃথিবী অগ্রসর হচ্ছে, পৃথিবীর মানুষ সভ্যতা যতই অগ্রসর হচ্ছে, ততই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ডেভেলপ করেছে। এবং সেই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি লোকাল লেভেল থেকে শুরু করে একেবারেই ক্যাপিটাল পর্যন্ত মানে সম্প্রসারিত হয়েছে। এবং এটির আমরা মানে প্রতিনিধিত্বের ক্যারেক্টার যেটা আমরা একটু আগে লক্ষ্য করলাম, সেটা একটা ক্লাস ক্যারেক্টার। এটার ক্লাস ক্যারেক্টার এবং ইলেকট্রিক রিপ্রেজেন্টেশন যেটা হয়েছে, ইলেকটেড রিপ্রেজেন্টেশন যেটা হয়েছে, সেটা এখন মানে এখন আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি যে একটা কৃত্রিম ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে, আর্টিফিশিয়াল, যেখানে আসলে জনগণের মানে কর্তৃত্ব নেই। এই মানে আমরা লেভেল অফ ডেভেলপমেন্ট, আমরা প্রতিনিধিত্বের যে লোকাল লেভেল প্রতিনিধিত্বের যে ইভলিউশন বা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করি 1858 সাল থেকে শুরু করে একেবারে 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 2015 সাল পর্যন্ত। সেখানে আমরা দেখব যে ব্রিটিশ আমলে ব্রিটিশদের স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে। সেখানে তারা খুব ইউনিয়ন কাউন্সিলের খুব মানে যেহেতু জনগণের প্রতিনিধিত্ব ছিল না, সেটা তাদের প্রশাসনের স্বার্থেই ব্যবহৃত হয়েছে। এবং পাকিস্তান আমলে আইয়ুব খান বেসিক অসম্ভব, অর্থাৎ বেসিক ডেমোক্রেসি, অর্থাৎ যখন আপনি কোনো জিনিসে ভেজাল দেখবেন তখনই মানে এই শব্দটা আসবে যে ওই মৌলিক। আপনার কাছে যদি দুধওয়ালা বলে যে খাঁটি গরুর দুধ, তাহলে বুঝতে হবে যে সেখানে কিছু ভেজাল আছে। তাই এখন আমাদের এই যে উন্নয়নের গণতন্ত্র, এইখানে যখনই এই গণতন্ত্র শব্দের আগে কিছু সংযোজিত হবে, তখন বোঝা যাবে যে এখানে কিছুটা প্রতিনিধিত্বের যে ধারণা, সেটি সেখানে কিছু ব্যত্যয় আছে। এখানে এটা মজার ব্যাপার হচ্ছে যে 2009 সালে যে ইউনিয়ন পরিষদ এক সংশোধিত হয়েছে, 2010 সালে এসছে একবার, 2015 সালে, এটা কিন্তু এই যে লোকাল গভর্নমেন্ট চেঞ্জ গুলো এসছে, চেঞ্জগুলোর লক্ষ্য কিন্তু যদি আপনি শাব্দিকভাবে বিশ্লেষণ করেন, যদি অর্থগতভাবে বিশ্লেষণ করেন, তাহলে মনে হবে যে এটা একটি খুবই কল্যাণকর ব্যবস্থা, পার্টিসিপেটরি অ্যাপ্রোচ আছে, মানে সেই জবাবদিহিতার বিষয়টা আছে। কিন্তু আমরা আসলে লক্ষ্য করি যে ওই যে বলি কেতাবে আছে গোয়ালে নেই, কেতাবে আছে গোয়ালে নেই। আমরা সেটা থিওরি এবং প্র্যাকটিস একেবারে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে যে প্রতিনিধিত্বের ধারণা দেওয়া হয়েছে, সেই প্রতিনিধিত্বের ধারণা বা জবাবদিহিতার যে কাঠামো নির্ণয় করা হয়েছে, সেই কাঠামোগতভাবে ইউনিয়ন কাউন্সিলের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে কিন্তু এই যে 2015 সালের বা 2018 সেখানে একটা স্তর বিন্যাস আছে, এবং যাতে ইউনিয়ন কাউন্সিল যাতে জবাবদিহি করতে পারে, একটা স্থায়ী কমিটির ব্যবস্থা হয়েছে, এবং ইউনিয়ন বাজেট একেবারেই জনসম্মুখে প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে সরকারের তরফ থেকে যে উন্নয়ন কার্যক্রমগুলো আসবে, সেগুলোর প্রদর্শনের জন্য বাইরে তাদেরকে জনসাধারণকে জানার জন্য মানে প্রদর্শন করতে হবে, নোটিশ বোর্ডে দিতে হবে, আলাপ করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে কাঠামোগত
জবাবদিহিতার বিষয় আছে। এটি এটি তো ধরেন লোকাল লেভেলে, একেবারেই লোকাল লেভেলে, আবার মানে মানে এই জবাবদিহিতা উন্নয়নের জন্য উপজেলা চেয়ারম্যানের ওখানে কমিটি আছে, সকল চেয়ারম্যানদের নিয়ে কমিটি আছে, এবং নানা ধরনের মহিলাদের রিপ্রেজেন্টেশন আছে, ভাইস চেয়ারম্যান রিপ্রেজেন্টেশন আছে। কিন্তু একজন ইউনিয়ন বা মজার ব্যাপার হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন যে মানে সেখানে উপজেলা চেয়ারম্যান একটা টুটু জগন্নাথ হয়ে দাঁড়িয়েছে, এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যান ব্যবস্থায় সেখানে ইউএনও অর্থাৎ ওই যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এই অসংখ্য ঘটনা পত্র পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে জবাবদিহিতার জন্য যে কাঠামো মানে দেওয়া হয়েছে, সেই কাঠামো প্রথমত ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে সেটার কার্যকারিতা নেই। দ্বিতীয়ত উপজেলা কার্যক্রমের সেখানেও অবস্থান, এবং জেলা পর্যায়ে যে জেলা পর্যায়ে এটা খুব একটা হাসির ব্যাপার যে তারা ওই প্রতিনিধিত্বের আইইউবিও ধারণা, অর্থাৎ মানে জেলা পর্যায়ে নির্বাচনটি গণ নির্বাচন না করে সেখানে ওই বেসিক ডেমোক্রেসির মতো মানে ইউনিয়ন জেলা পরিষদের উপজেলা পরিষদের লোকেরা ভোট দিয়ে নির্বাচন করবেন, এরকম একটি ব্যবস্থা করেছে, যেখানে ব্রিটিশ আমলেও জেলা পরিষদটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা জানি। সেই গুরুত্বপূর্ণ ব্যবস্থাটাকে একেবারেই রাজনৈতিক হাতের মুঠে নিয়ে ফেলা হয়েছে। তো এখন এইভাবে যে ব্যবস্থাটি মানে করা হয়েছে, সেটি থেকে উত্তরণের উপায় কি? এই যে আমাদের বিদ্বজ্জনরা এই বিষয়ে কথাবার্তা বলছেন, যেমন ধরেন যখন এই 50 বছরের সমাজ কাঠামো রূপান্তর ব্যতিক্রম করে যখন দলীয় কাঠামোতে এই ব্যবস্থার নির্বাচনটি করার চেষ্টা করা হলো, তখন আমাদের বিদ্বজ্জনরা, যারা বিশেষ করে লোকাল লেভেল এক্সপার্ট যারা আছেন, তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনাদের পড়ে শোনাই। আমরা বুঝি যে 2015 সালে ঘোষিত দলীয় পর্যায়ে বা প্রতীকে স্থানীয় নির্বাচন ব্যবস্থা অনেকটাই আকস্মিক ও আরোপিত। নিয়ম অনুসারে যে প্রথা প্রক্রিয়া এসব ক্ষেত্রে অনুসরণ করা হয় তা এক্ষেত্রে অনুপস্থিত। সরকার বিরোধী লোকেরা মনে করে সরকার চিরস্থায়ীভাবে তার ক্ষমতার ভিতকে সুদৃঢ় করার জন্য স্থানীয় সরকার ব্যবস্থাকে দলীয়করণ করেছে। আকবর আলী খান একজন বিদ্বজন, তিনি বলছেন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্রমশ রাজনীতিকরণ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। সবাই আমরা বুঝি যে এই লোকাল লেভেলে যেখানে এখন আপনারা মানে এই যে মানে ভিলেজ পলিটিক্স, এই ভিলেজ পলিটিক্সটা আগে ছিল স্থানীয় পর্যায়ে বংশগোত্র, নদীর এপার ওপার, খালের ওপার ওপার ইত্যাদি নির্ভর, কিন্তু এখন যেটা করা হয়েছে সেটা হচ্ছে দল। বিরোধী দলকে কোনো মানে নিয়ন্ত্রণ করার জন্য মনে হয় যেন এই ইউনিয়ন কাউন্সিল বা এখন যে নির্বাচিত চেয়ারম্যান, তারা যথেষ্ট ভূমিকা পালন করছেন। ইউনিয়ন কাউন্সিলের গণতন্ত্রের জাতীয় পর্যায়ে যেমন 2014 সালে 2018 সালে যে বোগাস নির্বাচন হয়েছে, এই বোগাস নির্বাচনের প্রতিক্রিয়া একেবারেই গ্রামীণ পর্যায়ে বলছে। আপনারা শুনলে হাসবেন বা নিশ্চয়ই মানে নির্বাচন যারা চেয়ারম্যানের নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের লোকেরা বলে চেয়ারম্যান ওপেনে, মেম্বার গোপনে, অর্থাৎ একেবারেই ওপেনলি তাকে ভোট দিতে হবে, মানে নৌকায়, এছাড়া আর কোনো বিকল্প নেই। যারা নৌকায় ভোট দেবে না তারা প্রতারিত হবে, নির্যাতিত হবে, নানাভাবে ইত্যাদি হবে। সুতরাং সেই আকবর আলী খানের কথাটাই তো আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। এবং এরপরে আমাদের আরেকজন গ্রামীণ এক্সপার্ট, আপনারা জানেন যে জনাব তোফায়েল আহমেদ, মানে আমাদের গ্রামীণ এই বা লোকাল লেভেল পলিটিক্স সম্পর্কে অসম্ভব রকম দায়িত্বশীল একজন ব্যক্তি। তিনি বলছেন সাম্প্রতিক রাজনীতিকরণের সিদ্ধান্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে স্থানীয় শাসন ব্যবস্থাকে দুর্বল করবে, এবং সিভিল সোসাইটির প্রতিনিধিত্বশীল ব্যক্তি ধরেন বদিউল আলম মজুমদার, উনিও মানে অর্থাৎ একটা সিভিল সোসাইটি বা পলিটিক্যাল লেভেলে রাজনৈতিক একমাত্র আওয়ামী লীগ বাদে সমস্ত রাজনৈতিক দল একত্র হয়ে বলেছে যে লোকাল লেভেলে
এই যে পলিটিক্যাল ইন্টারফারেন্স বা পলিটিক্যাল পার্টিসিপেশন, পলিটিক্যাল যে সিম্বল দেওয়া হয়েছে, এটি সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে সুশীল সমাজ বলেছে। এই সুশীল সমাজ বলার পরেও আমাদের আমাদের কর্তা ব্যক্তিদের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করি না। একটা ঘটনা আমার মনে পড়ছে যে একবার মনে হয়েছে যে ওই মনে আছে নিশ্চয়ই যে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দলীয়করণের গজিয়ে ওঠা দুর্বৃত্ত দল। অর্থাৎ স্থানীয়ভাবে লোকাল লোকাল লেভেল, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা লেভেল, জেলা পর্যায়ে এই দুর্বৃত্তায়ন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে। এই দুর্বৃত্তায়নকে এত অসম্ভব বেপরোয়া দুর্বৃত্তায়ন হয়েছে যে একজন নারীকে বিবস্ত্র করেও তারা মানে এইভাবে অপমান অপদস্থ করছে। এটা করতে চাচ্ছি এই কারণে যে হাইকোর্ট বিষয়টি নিয়ে প্রতিবেদন ও সুপারিশ পেশ করার জন্য একটি বিদ্যুৎজন কমিটি করে। অর্থাৎ এটি আমাদের এই লোকাল লেভেল গভর্নেন্সের সাথে জড়িত বলে আমি কথাটা বলছি। কমিটি যে দীর্ঘ পর্যবেক্ষণ তুলে ধরেছে তা গ্রামীণ সমাজ কাঠামোকে রূপান্তর প্রশ্নে প্রাসঙ্গিক। কমিটি বলেছে, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন সনাতন পঞ্চায়েত প্রথাকে বিলুপ্ত করেছে। গ্রামের মুরব্বীদের যে প্রভাব প্রতিপত্তি ছিল এবং সামাজিক শৃঙ্খলায় যে ভূমিকা ছিল তা খর্ব হয়ে পড়েছে। দলগতভাবে বিভক্ত সমাজে মুরব্বীদের প্রভাব আর খাটছে না। ফলে দলীয় ছত্রছায়ায় অস্ত্র, মাদক ও অর্থ বলে এক শ্রেণীর লোক গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষকে বঞ্চনা ও নির্যাতনের মাধ্যমে তারা জিম্মি করে রেখেছে। স্থানীয় সন্ত্রাস বাহিনী গঠন করে স্বেচ্ছাচারিতার চূড়ান্ত অবস্থা সৃষ্টি করেছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত নিয়মিত বাহিনীকে যেন তারা অবজ্ঞা করছে। প্রকারান্তরে সরকার ও রাষ্ট্র ওই সন্ত্রাসী চক্র যেন রাষ্ট্র এবং সরকারকে চ্যালেঞ্জ করে দিয়েছে। এই অবস্থার অবসান হওয়া উচিত। তাই আমরা মনে করি, অর্থাৎ ওই বিদ্যুৎজন কমিটি, হাইকোর্ট অ্যাসাইন্ড যে মানে বিদ্যুৎজন কমিটি, তারা মনে করেন নিয়মিত বাহিনীর মাধ্যমে সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করে এ ধরনের সন্ত্রাসী বাহিনী নির্মূল ও দ্রুত বিস্তারের সম্মুখীন করা এখন সময়ের দাবি। এটি ইত্তেফাকের দ্বারা 30 অক্টোবর 2020 সালে এই নিউজটি ছাপা হয়েছিল। তো এখন আমরা বোধহয় আলোচনার প্রান্তিক পর্যায়ে চলে এসেছি। তো সেখানে আমার কথাটা হলো এই যে অধ্যাপক কাজী মারুফুল ইসলাম মানে অত্যন্ত সুচিন্তিত কিছু অভিমত পেশ করেছেন এবং সুচিন্তিত ভাবে তিনি কিছু সুপারিশ পেশ করেছেন। যেমন ধরেন একটি মৌলিক সংস্কার, এই স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন ব্যবস্থায় একটি মৌলিক সংস্কার দরকার। এই মৌলিক সংস্কার মানে কিরকম মৌলিক সংস্কার হবে? সেটা হবে পিপল বেসড, অর্থাৎ প্রো পিপল, এবং মানে গণমুখী, অর্থাৎ যে সমাজ কাঠামো পুঁজিবাদী সমাজ কাঠামো, যে পুঁজি সামন্তবাদ যেখানে গ্রামীণ সমাজ কাঠামোতে শোষণের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে, সেই স্তম্ভ ভেঙে দিয়ে জনগণকে ক্ষমতায়িত করার লক্ষ্যে মানে বিকেন্দ্রীকরণ করতে হবে। এই বিকেন্দ্রীকরণ সংবিধানে সংযোজন করে সাংবিধানিক ভাবে এই পরিমার্জনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সেটা সম্ভব গণতন্ত্রের প্রত্যাবর্তনের মাধ্যমে, অর্থাৎ নির্বাচন ব্যবস্থার যে সর্বনাশ সাধন করা হয়েছে একেবারে গ্রাম থেকে শুরু করে একেবারে রাজধানী পর্যন্ত, এই নির্বাচন ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। সেজন্য এই ধরনের এই যে আলাপ আলোচনা আমরা করছি, এই সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুশীল সমাজ একটি গণ আন্দোলনের ভিত্তি তৈরি করতে পারে। এই এরকম আলোচনা সমালোচনা এবং সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে তারা একটি সুশাসনের ভিত্তি তৈরি করতে পারে। তাহলে পরে কথাগুলো এরকম দাঁড়ানো সংক্ষেপে যে আমরা 4টি কনক্লুশন বা 4টি সাজেশন দিতে, 1 নম্বর মৌলিক সংস্কার, দ্বিতীয়ত ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তৃতীয়ত গণতন্ত্রের প্রত্যাবর্তন, নির্বাচন ব্যবস্থা পুনরুদ্ধার এবং অবশেষে সুশাসন নিশ্চিতকরণ। আমার মনে হয় যে যথেষ্ট সময় নিয়ে ফেলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল লতিফ মাসুম। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যেখানে স্যার হচ্ছে আমাদেরকে স্থানীয় সরকারের যে বিকাশ এবং বর্তমান বাস্তবতা এবং সেই বাস্তবতার প্রতিফল হিসেবে
আমাদের সমাজে, আমাদের দৃশ্যের গোচরে এবং অগোচরে কি কি ঘটতেছে এরকম বেশ কিছু নমুনা তিনি তুলে ধরেছেন। এবং সম্প্রতি আমরা জানি স্যার, বরিশালে যে ঘটনা ঘটেছে এবং সেটার প্রতিফলে পরপর কয়েকদিন শিরোনাম তৈরি হয়েছে আমাদের পত্রিকায়, এবং সেখানে হাইকোর্টকে বলতে হচ্ছে যে তারা যেন, মানে সরকার যেন ইউএনওদের মতো উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা দেয় এবং ইউএনও যেন তার নথিপত্র চেয়ারম্যানের দ্বারা ইয়ে করে, সেটার জন্য সার্কুলার জারি নিয়ে যেতেছে। মানে যে কাজগুলো স্বতঃস্ফূর্ত ভাবেই হওয়ার কথা ছিল, গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, আমাদের প্রতিশ্রুতির জায়গা থেকে যেগুলো এমনিতেই হওয়ার কথা সেগুলো এখন হাইকোর্টকে বলে দিতে হচ্ছে যেগুলো করতে হবে। এই হচ্ছে আমাদের বাস্তবতা। এবং গণতন্ত্র প্রশ্নে যখন সরকারকে জবাবদিহিতার জায়গায় নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, জানতে চাওয়া হয়, তখন তারা কিন্তু খুব সহসাই এটা বলে যে বেশি উন্নয়ন দরকার, কম গণতন্ত্র হলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা তো উন্নয়ন বেশি করতেছি। তো এটাই যদি বাস্তবতা, সেক্ষেত্রে আমরা আসলে সেই বেশি উন্নয়নের প্রতিফল স্থানীয় পর্যায় পর্যন্ত আসলে কি দেখলাম? এই যে মানে চলমান যে মহামারী বা অতিমারি যেটা চলতেছে, স্থানীয় মানে স্থানীয় যে ক্ষমতায়নের বা সেবামুখী যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কি আমরা প্রতিফলন, এই উন্নয়নের প্রতিফলন দেখতে পেয়েছি? সেটা পাইনি স্যার। তো সেক্ষেত্রে স্যার মানে তারা উন্নয়নের দোহাই দিয়ে গণতন্ত্রকে খর্ব করার বা মানুষের অধিকারের জায়গাটাকে সংকুচিত করার, এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন, সেটাও বোধহয় হচ্ছে। তো স্যার আমরা স্যার আমাদের আজকের আয়োজনের সেকেন্ড পর্বে স্যার চলে এসেছি অলরেডি আমাদের সময়ের বিবেচনায়। আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে আমাদের কাছে। এর মধ্যে একটি প্রশ্ন করেছেন মুস্তাকিম বিল্লাহ মাসুম। তিনি জানতে চেয়েছেন যে এমপি আর স্থানীয় প্রশাসনের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক সমান সমান করার উপায় কি? আচ্ছা, স্যার জানতে চেয়েছেন। জি নিশ্চয়ই। এটা বিরাট প্রশ্ন এবং এই প্রশ্নটা সবার প্রশ্ন আসলে। এটা প্রশ্নগুলো যে এসেছে সেটার জন্য আমি প্রশ্নকর্তাকে মাসুম বিল্লাহকে ধন্যবাদ জানাতে চাই যে এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু প্রশ্নের মধ্যে একটা সংকট রয়ে গেছে। প্রশ্নটা বলছে যে এই এমপি এবং স্থানীয় সরকারকে সমান সমান করার ব্যবস্থা কি? সমান তার মানে হচ্ছে তার ওনার প্রশ্নকর্তার একটা আকাঙ্ক্ষা আছে যে দুটোকে সমান সমান করতে হবে। কিন্তু আসলে কি সমান সমান করতে হবে? আসলে সমান সমান করার দরকার? এটা সমান সমান করার ব্যাপার না আসলে, কারণ দুটো আলাদা ডোমেইনের কাজ, দুটো আলাদা পরিসরের কাজ। আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা এবং সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়ন করা এবং তার যে জুরিসডিকশন, তার যে কাজের পরিধি, সেই পরিধি ভিন্ন, কাজের ধরন ভিন্ন, কাজের পরিধি ভিন্ন এবং তাদেরকে যে উদ্দেশ্যে আমরা নির্বাচন করে থাকি সেইটা সম্পূর্ণ রকমের ভিন্ন, তার সাথে স্থানীয় সরকারের সম্পর্ক নেই। এখন স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় মানুষের প্রয়োজন, স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব, স্থানীয় মানুষের সংকটগুলোকে খুব ছোট ছোট পরিসরে, ছোট ছোট তাদের যে ভৌগোলিক একটা যে ইউনিট, সেই ইউনিটের মধ্যে সে কোথাও ওয়ার্ড, কোথাও পৌরসভা কিংবা কোথাও ইউনিয়ন কিংবা উপজেলাতে সেটা ঠিক করবে। এখন আমরা যেটা স্যার একটু আগে বললেন যে আমাদের দেখেছি যে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগের থেকে, পর থেকে না, মানে বেসিক ডেমোক্রেসি যদি বা তারও আগে থেকে, ইংরেজদের আমল থেকে আমরা দেখেছি সবসময় যে যারা আসলে যারা কেন্দ্রীয় সরকার চালায় তারা তাদের দলীয় কর্তৃত্ব বা তার যে শোষণ কিংবা তাদের যে নিয়ন্ত্রণ সেটি সমাজের উপরে চালু রাখার বা এটাকে আরো আরোপ করার, শক্ত করার একটা বন্দোবস্ত হিসেবে স্থানীয় সরকার ব্যবস্থাকে ব্যবহার করেছে। সে কারণেই মূলত আমরা দেখেছি যে স্থানীয় সরকারের যিনি নির্বাচিত হচ্ছেন, যিনি স্থানীয় রাজনীতির প্রতিনিধি, অর্থাৎ যিনি প্রধানত সরকার মানে সরকার বেসরকার যেই হোক, যেভাবে নির্বাচিত হন সংসদে, সেই কেন্দ্রীয় রাজনীতির যিনি প্রতিনিধি তাকে স্থানীয় সরকার চালানোর জন্য যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই যে যুক্ত করাটা রীতিমতো স্থানীয় সরকার ব্যবস্থার যে মৌলিক মূল্যবোধ তার পরিপন্থী। স্থানীয় সরকারের যে সংবিধানে বর্ণিত যে স্পিরিট,
যেহেতু সংবিধানের এটা খুব ইন্টারপ্রিটেশন ইজ খুব ওপেন অ্যান্ড ভেগ, ফলে ওখানে সংবিধানের লঙ্ঘন হচ্ছে কিনা সেটা আমি স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু এটা সংবিধানের সাথে স্পিরিটের যে এটার সাথে একটা লঙ্ঘন হচ্ছে সেটা নিশ্চিত। এবং 2009 সালের যে আইন আছে সেই আইনের সাথে এটা সাংঘর্ষিক হচ্ছে না, মানে আইনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আইনের মধ্যে করা হয়েছে, কিন্তু এই করাটা অপ্রয়োজনীয় এবং মূলত কেন্দ্রীয় সরকার তার নিয়ন্ত্রণটাকে জারি রাখার জন্যই আসলে এই সংসদ সদস্যবৃন্দকে স্থানীয় সরকার ব্যবস্থার সাথে তৈরি করা হচ্ছে। এবং আপনারা জানেন যে আসলে এটা কাজে দিচ্ছে, সেটা হচ্ছে যে আসলে যে সংসদ সদস্য তিনি স্থানীয় সরকারের যে নির্বাচিত নেতৃত্ব, সেই নেতৃত্বের কাজের মধ্যে মানে বলা যেতে পারে, যদি সোজা বাংলায় বলি, যে বাগলা দিচ্ছেন, অর্থাৎ তার কাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তার ফলে ওই যে স্থানীয় সরকারের যে প্রতিনিধিত্বের যে প্রিন্সিপাল, এটার অংশগ্রহণের যে প্রিন্সিপাল, সেটার সুস্পষ্ট ভায়োলেশন হচ্ছে। ফলে এটি আমাদের যে কোনো দেশের জন্য, পৃথিবীর অন্য কোথাও এরকম নজির পাওয়া খুব মুশকিল। আমাদের দেশে এই যে একটা কুনজির আমরা তৈরি করেছি, সেটি মূলত আমাদের দেশের যে স্থানীয় উন্নয়ন, অর্থাৎ মানুষের যে বিকাশের সম্ভাবনা বা স্থানীয় পর্যায়ে গণতন্ত্র বিকাশের যে সম্ভাবনা, সেটিকে রুদ্ধ করে দেয়, সেটিকে রুদ্ধ করে দিচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, স্থানীয় সরকারকে চলতে হয় কেন্দ্রীয় সরকার অর্থায়নে। এর ফলে স্থানীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের এক ধরনের নির্ভরতার সম্পর্ক তৈরি হয়। এটা কাটিয়ে ওঠার উপায় কি? পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের ইতিহাস কি বলে? এরকম একটা প্রশ্ন এসেছে। মারুফ স্যারের আলোচনায় এই প্রসঙ্গটা একভাবে এসেছিল যে পৃথিবীর সব রাষ্ট্রের হচ্ছে তার বড় সড়ো মানে স্থানীয় পর্যায়ে বড় সড়ো প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পয়সা নেয়, কিন্তু টাকা পয়সা নিলেই যে সেটা মানে সেখানে নিয়ন্ত্রণের ব্যাপার আসবে, এরকম কোনো শর্ত থাকা উচিত নয়। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আমরা দেখি যে তাদের সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ যে ডেভেলপমেন্ট বা সিভিলাইজেশনাল ডেভেলপমেন্ট, সেখানে একটা বিভাজন রেখা তৈরি হয়েছে। অর্থাৎ স্থানীয় পর্যায়ের প্রশাসন, স্থানীয় পর্যায়ের অর্থনৈতিক ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ের শাসন ব্যবস্থা একই ভিন্ন, এবং কেন্দ্রীয় পর্যায়ের শাসন ব্যবস্থা মোটামুটি ভিন্ন। একটা উদাহরণ দেওয়া যায় যে এই 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 বাংলাদেশের পার্লামেন্টই একবার প্রস্তাব উত্থাপিত হয়েছিল, জেলা পর্যায়ে কিছু বাজেট করা হবে স্বাধীন ভাবে, জেলা পরিষদ বা জেলার কর্তৃপক্ষ তাদের স্থানীয় বাজেট পেশ করবে। তো এটা এক্সপেরিমেন্টাল কয়েকটা বছর চলে এরপর বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ওইখানে লোকাল লেভেল প্ল্যানিং, লোকাল লেভেল কালচার, লোকাল লেভেল সার্ভিস, যেমন ধরেন ওয়াটার, গ্যাস, কারেন্ট, হেলথ কেয়ার, এডুকেশন, প্ল্যানিং, রোডস ইত্যাদি বিষয়গুলো সমস্ত অর্থায়নটা যদি কেন্দ্রীয় পর্যায়ের থেকে প্ল্যানিং করে তাদের হাতে ন্যস্ত করা হয়, লোকাল লেভেল এখন মানে ওই গলাচিপা থানার চিকনিকান্দি গ্রামে রাস্তা হবে কি হবে না, কোন দিক দিয়ে বৃষ্টি হবে, সেটি যদি কেন্দ্রীয় সরকার নির্ণয় করে তাহলে পরে ভ্রান্তি হবে। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে লোকাল লেভেল, এই যে বাজেটটা লোকাল লেভেল ট্রান্সফার করতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ব্যবস্থাটি আছে, যেহেতু তারা উন্নত রাষ্ট্র, তাদের উন্নত ব্যবস্থা। আবার গভর্নমেন্টের তরফ থেকে একটা সাপোর্টিং একটা এটা বলে আমরা যে বলি গ্রান্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্ট থাকে। এই সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রান্টটা হয় ওভারঅল ন্যাশনাল পার্সপেক্টিভকে চিন্তা করে, ন্যাশনাল ডেভেলপমেন্টকে চিন্তা করে, ন্যাশনাল নিডকে চিন্তা করে, তখন এটাকে একটা সমন্বয় করা হয়। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে এইটির একেবারেই সাবসার্ভিয়েন্ট অবস্থা হয়ে গেছে, এবং লোকাল লেভেলের যে সেবাগুলোর কথা আমরা বললাম একটু আগে, ওয়াটার, গ্যাস, এর মাধ্যমে তারা সার্ভিস চার্জ দিতে পারে। তারা ওই যে ইউনিয়ন কাউন্সিল তো ট্যাক্স নেয়, তো সেই ট্যাক্স নিয়ে তাদের যে নিজস্ব অর্থায়নের চেষ্টা থাকতে হবে। আবার সরকারের তরফ থেকে একটা সম্পূর্ণ দায়মুক্ত, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা যাতে এই প্ল্যানিংটা মানে করতে পারে সেই অবস্থা থাকে। একটা স্যারের সঙ্গে একটা যদি আমরা যুক্ত করি, যে আসলে স্থানীয় সরকার, আপনি দেখবেন যে স্থানীয় সরকার কোনোভাবেই কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নেই, কারণে যে তার যে স্কেল, তার যে আয়তন,
অর্থাৎ একটা নদী যদি ধরেন একটা একটা ইউনিয়ন পরিষদের উপর দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, এখন এই নদীর যে রিসোর্স আছে সেটা ওই ইউনিয়ন পরিষদের ভাগে যতটুকু পড়ছে সেটা 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 যদি সে পুরোটা সংগ্রহ করে, তাহলেও কিন্তু সেই টাকাটা এত বেশি টাকা হবে না যেটা দেশে স্থানীয় পর্যায়ের কোনো একটা মানে তাকে একটা স্বয়ংসম্পূর্ণ করতে পারবে। বা স্থানীয় পর্যায়ে আসলে অর্থনৈতিক কার্যক্রমগুলো, আপনি তো অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে তৈরি হওয়া সম্ভব না। মানে একটা একটা উপজেলা পরিষদ কিংবা একটা 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 পৌরসভার সেই সব জায়গাতে যে অর্থনৈতিক কার্যক্রমগুলো চলে তার যে আয়তন, সেটা এমন হওয়া সম্ভব না, মানে আসলেই সম্ভব না। এটা এটা কারণ তার আওতার মধ্যে তো খুব কম জিনিসই আছে, সেটা সেই অর্থ দিয়ে অর্থাৎ ট্যাক্স সংগ্রহ করে সেইটা দিয়ে যে সে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হবে, সেটা একেবারেই খুব ব্যতিক্রমী একটা জায়গা। ফলে তাকে সবসময় আসলে কেন্দ্রীয় সরকারের যে গ্রান্টস সেটার উপরে সেটা তাকে নিতে হবে। তো এটা এই এই নির্ভরতাটা মানে অবশ্যই আমাদের নাগরিকদের তাদের রাষ্ট্রের কাছে তো নির্ভরতা থাকতেই পারে, কিন্তু তার মানেই না যে রাষ্ট্র আমাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করবে, যেহেতু আমাকে টাকা দিচ্ছে। টাকা সে দিচ্ছেটা কোথা থেকে, টাকাটা সে পাচ্ছে কোথা থেকে? সেই টাকাটা তো আমিই দিচ্ছি, আমরাই তো দিচ্ছি, ওই স্থানীয় সরকারের যারা বসবাস করছে তারাই তো টাকা দিচ্ছে। ফলে সে তো টাকা তৈরি করছে না। ফলে টাকা দিচ্ছি সেজন্য তোমাকে আমি নিয়ন্ত্রণ করবো, তা তুমি টাকাটা পাচ্ছ কোথায়? তার জন্যই তো আমি তোমাকে নিয়ন্ত্রণ করবো। ফলে এই এই টাকা দিচ্ছি বলে নিয়ন্ত্রণ করছি, এই যুক্তিটা কোনো মতেও এটা এটা চলে না। এবং স্থানীয় সরকার সে যে স্থানীয় সরকারই হোক না কেন, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন, যদি খুব এক্সট্রাঅর্ডিনারি না হয়, মানে একেবারেই ধরা যাক একটা পোর্ট আছে, বিরাট একটা পোর্ট আছে, ব্যস্ত পোর্ট আছে, সেই পোর্টটা যে স্থানীয় সরকারের আওতায়, তার হয়তো অনেক টাকা হতে পারে, কিন্তু এক অন্য মানে সাধারণ বিবেচনাতে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানই আপনি পাবেন না যে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং তার কেন্দ্রীয় সরকারের উপর একদমই কোনো নির্ভরতা নেই। এটা ইনফ্যাক্ট অলমোস্ট ইম্পসিবল। অনেক ধন্যবাদ স্যার। আসলে সমস্যাটা হচ্ছে যে যারা আমাদের প্রতিনিধি সরকারি পর্যায়ে, রাজনৈতিক এবং সরকারি সেবামূলক পর্যায়ে, তারা আসলে আমাদের সেবক নাকি প্রভু, এই প্রশ্নটার উত্তর যদি আমরা পাই তাহলে বোধহয় মানে তাদের সাথে জনগণের সম্পর্কটা কি হবে, কি হওয়া উচিত, সেটার উত্তর পাওয়া যায়। তো স্যার অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন ডক্টর মাসুম এবং ডক্টর মারুফ।